তোমার একটা চরিত্রের সঙ্গে অন্য চরিত্রের মিল খায় না, তবে গুলদাস্তার পর আমি মনে হলো যে একেবারে খোল নলছে বদলে এরকম একটা লুক, জোড়া ভুরু, যে ট্যানারিতে কাজ করে, চামড়া ছাড়াই দিনে আর মাংস কাটি রাতে। আমি খুবই হতবাক হয়ে গেছিলাম যখন অভিরূপ আমাকে ফোন করেছিল, এবং আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম যে আমি এটা করব। তখন আমাকে অভিরূপ বলেছিল যে হ্যাঁ, ওরা বলেছে যে তোমাকেই করতে হবে। তো আমি খুবই আমার ভালো লেগেছিল। তারপরে আমাকে যখন প্রথম 3টে এপিসোড পাঠালো, আমি ঝড়ের গতিতে সেটা পড়ে নিই। আমি আবার অভিরূপকে ফোন করে বলেছিলাম যে এই কাজটা সত্যি হবে, কারণ এতটাই রিয়েল, বোল্ড, ডার্ক, কমিক সব কিছু নিয়ে, কিন্তু প্রেক্ষাপটটা এমন কালীপটকার ওয়েব শোটার, যে এরকম ধরনের কাজ আমি নিজে করিনি, অন্য কেউ করেছে বলে আমার মনে হয় না। আমি এরকম কোনো কাজ শুধু যে বাংলায় দেখিনি তা নয়, আমি ন্যাশনাল লেভেলেও মেয়েদের নিয়ে এরকম একটা কাজ দেখিনি কখনো। তুমি যেটা বললে খুব প্রাসঙ্গিক, এই যে তোমার একটা গ্ল্যামারাস লুক, তোমার একটা বডি টোন রয়েছে, এর জন্য কি কাজ হারাতেও হয়েছে কখনো? না, আমি বলবো না যে কাজ হারিয়েছি, কিন্তু মানে ভাবিনি যে আমি যে যতটা এক্সপেরিমেন্ট করতে চাই ততটা হয়তো আমি করতে পারিনি, বা আমি যে চরিত্রগুলো সবসময় খুঁজেছি করার জন্য সেটা আমার অবধি এসে পৌঁছয়নি। তো এইটা যখন এসছিল শ্রীমার চরিত্রটা, আমার মনে হয়েছিল যে আমাকে আমার মানে জান প্রাণ, ঘাম, জীবন সব ঢেলে দিয়ে আমাকে পাঠটা করতে হবে। যেটা বলছিলাম লুক অ্যান্ড ফিল, যেটা হ্যাঁ, তো আমি 3টে এপিসোড পড়ে নিয়েই আমি সঙ্গে সঙ্গে আমার বোনকে স্ক্রিপ্টটা পাঠিয়েছিলাম। ওকে তখনও কনফার্ম করা হয়নি, মানে ওর তখনও অভিরূপ বা চ্যানেলের সঙ্গে কথা হয়নি। আমি ওকে বললাম যে শোন, প্লিজ ভাব, রিসার্চ করা শুরু কর যে আমি কিভাবে নিজেকে এই চরিত্রটাতে প্রেজেন্ট করতে পারি। তো তারপরে আমরা অনেক রেফারেন্সিং করলাম, অনেক এআই ইউজ করলাম যে কি হতে পারে, অনেক কমান্ড দিয়ে। অ্যান্ড তারপরে ওই ফ্রেকলসটা, জোড়া ভুরু, অভিরূপ চেয়েছিল যে চুলে একটুখানি পাক থাকবে, কারণ আমি এই 4 জনের এই গ্যাংটায় আমি সবচেয়ে সিনিয়র। আর অভিরূপ আমাকে খুব ইতস্তত ভাবে, মানে খুব কিন্তু করে আমাকে বলেছিল যে আমি ভাবছিলাম একটু যদি চুলটা পাকা করা যায়, কারণ ইউজুয়ালি হিরোইনরা করতে চায় না, অতটা পাকা চুল করতে চায় না, ওই বয়সটা দেখাতে চায় না। আমি বললাম তোমার কি লাগবে বলো, তোমার কি চাই বলো, আমি সব করে দেবো। আমি লুকসেটে এত বেশি পাকা চুল করে ফেলেছিলাম যে আমাকে তখন বলা হলো যে না এতটা দরকার নেই, একটুখানি কম, বাট একটু থাকবে রেশটা। তো আমার সবসময় মনে হয় যে আমি যেটা করিনি বা অন্য কেউ যেটা করতে চায় না, মানে সেটা আমি করব, একটা চরিত্রের জন্য সেটা করব। সো আমার মনে হয় মানুষ আমাকে এইভাবে দেখেনি তা না, আমাকে এরকমভাবে দর্শক পিকচারাইজই করতে পারবে না, মানে হ্যাঁ, আউট অফ ইমাজিনেশন এটা অ্যাকচুয়ালি। তুমি কিন্তু বাস্তবে আমি দেখেছি যখন সোশ্যাল মিডিয়াতে ছবি দাও, তুমি লেখো যে চুলে পাক ধরেছে, মনের বয়স বাড়েনি, বাট তুমি কখনো হাইট করোনি। এটাই কি স্বস্তিকা মুখোপাধ্যায়, মানে বাইরে যা ভেতরে তা, মানে মুখ আর মুখোশটা খুব কম? দেখো, আমার সবসময়, মানে আমি যখন ছোটও ছিলাম তখনও আমার মনে হতো যে আমি এরকম অনেক মানুষ দেখেছি আমার জীবনে, যারা সবার জন্য আলাদা আলাদা তাদের একটা সত্তা আছে। মানে তারা বাড়িতে একরকম, তারা বন্ধুদের সামনে একরকম, তারা কাজের জায়গায় আরেক রকম, তারা সোশ্যাল মিডিয়ায় যে জীবনটা দেখায় সেটা আরেক রকম, সেগুলোর সঙ্গে তাদের আসলটার খুবই মিল কম। তো আমার খালি মনে হয় যে এটা না অনেক বেশি খাটনি, এই যে এতগুলো আমি নিয়ে রিয়েল স্পেসে চলাটা খুব ডিফিকাল্ট, কারণ এমনিতেই তো আমি এতগুলো মহিলা নিয়ে চলছি, মানে এমনিতেই এতগুলো মহিলার বাস আমার মাথায়, কারণ আমি একটা স্বস্তিকা মুখার্জি, আমি নিজে একজন। এবার কালীপটকা রিলিজ হচ্ছে, তার জন্য আমরা কথাবার্তা বলছি, তখন শ্রীমা আমার মাথায় আছে। এবার আমি এর পরের যে কাজটা করছি সেই চরিত্রটার নাম রিমা, সেও আমার মাথায় আছে। ফেব্রুয়ারি মাসে প্রমোটার বৌদি রিলিজ হবে শান্তি, সেটাও আমার মাথায় আছে। অর্জুনের সঙ্গে বিবি পায়রা নিয়ে কথা হচ্ছে, তো ওটাও আমার মাথায় আছে। তো এমনিতেই তো আমার মাথায় 5-6 জন মহিলা থাকে অ্যাট অল টাইমস। হ্যাঁ, একজন নয়, রিলিজ হচ্ছে, একজন কাজ চলছে, একজনের প্রি প্রোডাকশন চলছে, তো এতগুলো মহিলাকে নিয়ে আমি এমনি জীবনযাপন করি। তারপরে আবার আমারও যদি 3-4টে ভার্সন নিয়ে আমাকে চলতে হয়, এটা খুবই সাফোকেটিং, এক্সস্টিং,
খুবই চাপ জীবনে। হ্যাঁ, তো সেই জন্য আমার মনে হয় যে আমি যেরকম সেরকমভাবে মানুষ আমাকে জানুক, এবার সেটা তাদের ভালো লাগতে পারে, মন্দ লাগতে পারে, তারা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে, না অ্যাকসেপ্ট করতে পারে, এটা তাদের ব্যাপার, সেটা আমার মাথা ব্যথা নয়। হ্যাঁ, ইট ইজ আপ টু দেম। তুমি সোশ্যাল মিডিয়া তো আমি দেখি যখন কমেন্ট করো বা ট্রোলারদের তুমি এমন ভাবে তোমার কমেন্টে ইম্পোজ করো যে আপ টু দেম, ক্রিটিসাইজও করছি না, আপনাদের মতামতটাকেও যে খুব অ্যাকসেপ্ট করছি তা নয়। হ্যাঁ, বাট একদমই অ্যাকসেপ্ট করছি না, কিন্তু হ্যাঁ আমি এখন অনেক কমিয়ে দিয়েছি। আমার বোন বলেছে যে এটা তোর নতুন বছরের রেজলিউশন, যে ফালতু কথায় একদম কান তো দিই না, বাট রিয়াক্ট করারই দরকার নেই। তো আমার খুব হাত ইসপিস করে, আমার মাথায় অনেক রকম উত্তর আসে, কিন্তু তারপরে আমি লাইক নিজেকে আমি বলি যে না, দরকার নেই, থাক, এই মানে এই ইম্পর্টেন্সটা পাওয়ার জন্যই তো ওরা লিখছে, বেটার নট টু গিভ ইন টু দ্যাট। বাট হ্যাঁ, মানে দেখো, বয়স নিয়ে তো সারাক্ষণ সবাই ট্রোল করে, মেয়েদের সবসময় এটা হয়। তো আমাকে অনেকে লেখে যে ও আপনি বুড়ি হয়ে গেছেন, তো আমি লিখি যে আপনি যেটা জানতে পেরেছেন এই খবরটা, যে আপনি আলটিমেটলি রিয়েলাইজ করেছেন, তার জন্য থ্যাংক ইউ, বা এই আর কি। সো না, স্বস্তিকা মুখোপাধ্যায় তো কোনোদিনই বয়স লুকোয় না, তুমি সবসময় বলো আমি 44, 45। মানুষের এবার সেটাও প্রবলেম, মানে তাতেও তারা ভাবে যে আমি বয়স লুকোচ্ছি। অনেকে লিখেছে না মিথ্যা কথা বলছে, ওনার তো 52। আমি বললাম না না ভাই, আমার 62, 10 বছর কমাচ্ছ কেন? সো ইয়া, আই মিন, তুমি খুশি মানুষকে কিছুভাবেই করতে পারবে না, এটা সম্ভবই নয়। তারা সবসময় অখুশিই থাকবে, বা তারা সবসময় অন্য কিছু শুনতে চাইবে। যখন চুল ছোট ছিল তখন বলতো আপনার কোমর অব্দি চুল হলে ভালো, এখন চুল বড় হচ্ছে বলছে ছোট চুল থাকলেই ভালো। হ্যাঁ, না রং করলে বলবে পাকা চুলটাই ভালো, এই তো আপনি রং করছেন কেন, আপনি বয়স লুক করছেন। সো কাউকে মানে কনস্ট্যান্টলি কাউকে খুশি করা সম্ভব না, সন্তুষ্ট করা সম্ভব না, আর ওটা আমার কাজও নয় একদম। মানে এসআইআর এ গিয়ে যেমন বার্থ সার্টিফিকেট দেখাতে হচ্ছে, তোমাকে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে এখন বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, এরকম। হ্যাঁ, বাট আই এম ভেরি হ্যাপি উইথ মাই সেলফ। সো ওটাই আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমার খুশি থাকা, আমার ভালো থাকা, আমার নিজেকে ভালো রাখাটা খুব আমার জন্য প্রয়োজনীয়। তুমি কি তাহলে হ্যাপি গো লাকি টাইপ? আমি সবসময় ওরকম গো। আমি হ্যাঁ, মানে বিশাল কোনো একটা ক্রাইসিস হলে বা প্রবলেম হলেও আমি খুব শান্ত হয়ে বসে একটু ভেবে আই ট্রাই টু ফাইন্ড এ সলিউশন। বাট আমার ওটা নিয়ে আমি ঘ্যান করবো, মানে 5 জনকে বলবো, গজগজ করবো, কিন্তু আসল সলিউশনটার দিকে আমি ফোকাস করবো না। দ্যাট ইজ নট হাউ আই লিভ মাই লাইফ। সো স্বস্তিকা মুখোপাধ্যায় কি খুব মুডি? অনেক পরিচালক প্রযোজকরাও বলে না, স্বস্তিকার কাছে এই অফারটা নেবো, অ্যাকসেপ্ট করবে কিনা, বা স্বস্তিকা চট করে না করে দেয়, মানে তুমি খুব মুডি? না, এটা একটা মিথ না, এটা যারা আমার সঙ্গে কাজ করেনি বা যারা করতে চায় না, এই ভুলভাল কথাগুলো তারা রটায়। কারণ যে পরিচালক বা প্রযোজকরা আমার সঙ্গে কাজ করেছে, তুমি একটা জিনিস দেখবে যে আমি কিন্তু রিপিটেডলি একই পরিচালকদের সঙ্গে অনেক কাজ করেছি। সো সেরকম হলে তো আমার মনে হয় তারা হয়তো আর সেকেন্ড টাইম আমার সঙ্গে কাজ করতে চাইতো না। এটা যারা করতে চায় না তারা বলে যে, সেটা ঋতুপর্ণ ঘোষ বলতো যে ভেবলি খেপি বলেই ওর মধ্যে এত ট্যালেন্ট, ও মানে ওর খ্যাপামোটাই হচ্ছে ওর ইউএসপি। শিল্পী মানুষদের তো একটু খেপি হতেই হবে। শিল্পীরা যদি খেপি না হয়, উইয়ার্ড না হয়, তার কাটা না হয়, তাহলে শ্রীমার মতন একটা অভিনয় আমি কি করে করব? আমার সম্পূর্ণ তার কাটা হতে হবে, না হলে আমি অভিনয়টা কোনোদিনও করতেই পারতাম না। ইয়েস। লাস্টলি যেটা জিজ্ঞেস করে, এই বছরটা মনে হচ্ছে 2026 মানে ফুল প্ল্যাটার শুরু হচ্ছে তোমার কালী পটকা দিয়ে, তারপর প্রমোটার বৌদি, তারপর বিবি পায়রা, আবার নতুন কাজ, মানে হ্যান্ডস আর ফুল। এই বছর আমার অনেকগুলো কাজ মানুষের কাছে আসবে। আগের বছর যেগুলো করেছি সেগুলো আসবে। আগের বছর একটা নেটফ্লিক্সের ছবি করেছিলাম, সেটাও এই বছর রিলিজ হওয়ার কথা। সো হ্যাঁ, কিপিং ফিঙ্গার্স ক্রসড যে বছরটা যেন ভালো যায়, মানুষ যেন নতুন নতুন কাজ দেখতে পারে, আমি যেন শিল্পী হিসেবে আরেকটু বড় হতে পারি। বড় অ্যাজ এন নাম দিয়ে বড় না, গ্রো করার হিসেবে যেন আমি একটু বড় হতে পারি। যখন দুপুর ঠাকুরপো এসেছিল, তুমি একটা ট্রেন্ড সেট করেছিল, তখন দুপুর ঠাকুরপো বলতেই স্বস্তিকা মুখোপাধ্যায় মাথায় আসতো। প্রমোটার বৌদি কি ঠিক সেরকম একটা মানে লুক অ্যান্ড ফিল, মানে প্রমোটার বৌদি স্বস্তিকার যে ফার্স্ট লুকটা রিভিল হয়েছে সেটা? দেখো, কালী পটকার ক্ষেত্রেও আমি একই কথা বলবো, আর প্রমোটার বৌদির ক্ষেত্রেও একই কথা বলবো, যে আমার খুবই ভালো লাগছে যে এই ধরনের কন্টেন্ট মানুষ লিখতে চাইছে, বলতে চাইছে, তাদের গল্প বলতে চাইছে। কারণ প্রমোটার এই প্রফেশনটাও কিন্তু পুরুষদের আয়ত্তে আছে, পুরুষদের অধীনে, একদমই একটা মেল ডমিনেটেড একটা প্রফেশন। সেখানে একটা মহিলা প্রমোটার,
এরকম কিন্তু আছে। আমরা অ্যাকচুয়ালি এই ছবিটার অনেক মফস্বল করার আছে। সময় আমরা দু একজনকে কলকাতা শহরেও আমরা খুঁজে পেয়েছিলাম যারা প্রফেশনালি প্রমোটারই করে, তো এদের সংখ্যা খুবই কম। কিন্তু এই ধরনের মহিলারা আমাদের চারপাশে আছে, আমরা হয়তো অবগত নই। তো এটা যখন মানুষের সামনে আসবে যে ইটস আ ভেরি মেল ডমিনেটেড প্রফেশন, কিন্তু সেখানে একটা মহিলার যোগ্য জায়গা, তো আমার এটা খুবই ভালো লাগছে যে এই গল্পগুলো আমরা বলতে পারছি, এই গল্পগুলো মানুষ দেখতে চাইছে এবং আমি এই চরিত্রগুলো করতে পারছি। তোমার সঙ্গে অনির্বাণ চক্রবর্তীর কিন্তু একটা বলা যেতে পারে দারুণ আন্ডারস্ট্যান্ডিং একটা জায়গা। অনির্বাণ বলছিল সেদিন যে আমি লাকি যে স্বস্তিকার মতো এরকম পাওয়ারফুল অ্যাক্ট্রেসের সঙ্গে এতগুলো স্ক্রিন শেয়ার করেছি। স্বস্তিকার ক্যাপাবিলিটি অ্যাজ অ্যান অ্যাক্টর নিয়ে কারুর কোনো সন্দেহ নেই। আমি তো খুবই পছন্দ করি, সেই সুযোগ যে আমি পাচ্ছি ওর সাথে অভিনয় করবার, সেটার জন্য আমি খুবই খুশি। 2টো ছবি অলরেডি আমরা কমপ্লিট করেছি, এটা থার্ড একসাথে কাজ, কিন্তু রিলিজ করবে এটা প্রথমে। হ্যাঁ, এবার আমরা কতটা স্ক্রিন শেয়ার করতে পারছি একসাথে, সেটা থেকেও বড় কথা হচ্ছে যে আমরা ভালো অভিনেতারা একসাথে যদি জোট বাঁধে একটা কোনো কাজে একসাথে কাজ, সেটা কাজের মানটা অনেকটা বাড়িয়ে দেয়। সেই হিসেবে আমি খুবই খুশি। একদম আমার খুবই ফেভারিট, আমি খুবই ক্রাশ খাই। হ্যাঁ, আমার খুবই আমার মানে কি বলবো, একটা আলাদা রকম উত্তেজনা হয় যখন আমি শুনি যে কাস্টে অনির্বাণ আছে। তো আমি আগের বছর খালি ভাবছিলাম ভগবান একটা কাজ হয়ে যাক, একটাও কাজ হচ্ছে না। সো উই ডিড বিবি পায়রা টুগেদার, কালীপটকা আমরা একসাথে করেছি। আর এই বছর আমার আরও 2টো কাজ হওয়ার কথা। আর পরিচালক প্রথমেই ফোন করে আমাকে বলছে যে এই ছবিটাতে অনির্বাণ আছে, মানে যাতে আমি না বলার বা আমার মধ্যে একটা দ্বন্দ্ব আসার কোনো জায়গা না থাকে। আমি বললাম আচ্ছা অনির্বাণ করছে, আচ্ছা তাহলে স্ক্রিপ্টটা পাঠাও। সো ইয়া, কথা বলতে আমার মাথায় হলো মানে স্বস্তিকা হচ্ছে বোল্ড অ্যান্ড বিউটিফুল, অনির্বাণ চক্রবর্তী হচ্ছে বল্ড অ্যান্ড হ্যান্ডসাম, তাই তো? খুবই আমার প্রিয় শিল্পী, আমার সঙ্গে খুবই সখ্যতা, আমার খুবই ভালো লাগে, ওকে খুব পছন্দ করি মানুষ হিসেবে। অ্যান্ড ইয়া 2026 we will hopefully do a lot of work together. বম্বে এবং কলকাতা একটু ব্যালেন্স করতে হচ্ছে এই মুহূর্তে, বাট ইউ আর হ্যাপি উইথ দ্যাট? I'm always happy with my life choices. কারণ আমি মনে করি যে সিদ্ধান্তটা আমি নিচ্ছি সেটা আমার ডিসিশন, তো সেটার ভালোটাও আমার, খারাপটাও আমার, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা আমার হতে হবে। অন্য কেউ বললো সেই অনুযায়ী আমি একটা ডিসিশন নিলাম, বা অন্য কেউ ভাবলো যে না এটা ঠিক বা এটা ভুল বা এটা করলে সবাই খুশি থাকবে, ওই ডিসিশনগুলো আমি নিতে চাই না। স্বস্তিকাকে তো কলকাতায় সকলেই পরিচিত, বম্বে তো সেই ব্যাপারটা নেই। বম্বেতে তুমি ফ্রিলি বেরিয়ে বড়া পাও বা ফুচকা খেতে পারো। আমি এখানেও খেতে পারি গো। হ্যাঁ, আমি এখানেও লোকে অতটা নোটিস করে ঘিরে ধরবে। হ্যাঁ, কিন্তু এখানে ঘিরে ধরলে আই হ্যাভ মাই ওয়েজ। আমাকে জিজ্ঞেস করলে আমি বলি আপনি স্বস্তিকা না, আমি বলি না, বলে আমি হাঁটা মেরে দিই। তো না এর পরে তো আর কিছু হতে পারে না। বিকজ আমি এই কদিন আগে যোধপুর পার্কে আমার নেলস করতে গেছিলাম একটা পার্লারে, ওখান থেকে আমি হেঁটে বাড়ি গেছি। হ্যাঁ, আমার একটা বন্ধুকে ফোন করে বললাম যে ধুর উবার ফুবার ডাকতে হবে না, ধুর আমি হেঁটে বাড়ি চলে যাচ্ছি। তো আমি হেঁটে বাড়ি গেলাম, মধ্যিখানে বিনশট ক্যাফেতে টয়লেট ইউজ করলাম, জল খেলাম, দিয়ে আমরা বাড়ি গেলাম। জিজ্ঞেস করলে যে বলি না, বলে হাঁটা মেরে দিই। না, আমি স্বস্তিকা না এর পরে আর কি বলা যায়। তো আমি নিজের মতন রাস্তা খুঁজে নিয়েছি সেটা হ্যান্ডেল করার, বাট আমি খুবই রাস্তাঘাটে একা চলাফেরা করি, ফুচকা খেতে যাই, আইসক্রিম খেতে যাই, ফুল কিনতে যাই, হেঁটে বাড়ি ফিরি। সো চাই যে তোমার কাছ থেকে এরকম আরো ভালো ভালো কন্টেন্ট আসুক, এন্ড হোপ ফর দ্য বেস্ট এন্ড উইশিং ইউ অল দ্য বেস্ট। হোপিং যে সেটা যেন হয়। আর মানুষ আমার খুবই ফেভারিট একজন জার্নালিস্ট, আমরা মোটামুটি একসঙ্গেই প্রায় নিজেদের প্রফেশনে বড় হয়েছি, আমরা সমবয়সী। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, ভালো রাখো। Thank you. একদম। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।